আজকে হচ্ছে আমাদের ছাত্র নাগরিকের অংশগ্রহণে যে অভ্যুত্থানটি হয়েছিল সেই অভ্যুত্থানের আজকে 1 মাস। আজকে 5ই সেপ্টেম্বর। আমরা যখন আজকে থেকে 1 মাস আগে 5ই অগাস্টের দিনের এই সময়টায় সকাল 10টা বেজে এখন 5-6 মিনিট, ঠিক এই সময়টা আমাদের যেটা হয়েছিল যে আমরা শূন্য শাহবাগ, 10টা বাজে শাহবাগ মোটামুটি একটা নিস্তব্ধ একটা পরিবেশ, ইন্টারনেট খুব সম্ভবত শাটডাউনে চলে যায়। আর্মির সাথে নেগোসিয়েশন হচ্ছে, তারপরে হচ্ছে মোটামুটি একটা এক ধরনের নিস্তব্ধতা বিরাজ করছিল তখন, টান টান উত্তেজনা কোথায় কি হয়। এবং সেখানে সর্বপ্রথম আমরা যেটা খবর পেয়েছি ডিওএইচএস থেকে হচ্ছে প্রথম হচ্ছে একটা মিছিল বেরিয়ে যায় আর্মির ব্যারিকেড ভেঙে। পরবর্তীতে হচ্ছে উত্তরা থেকে যে মিছিলটা সেটা হচ্ছে ভেঙে যায়। তারপর হচ্ছে যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ছাত্র নাগরিক রাস্তায় নেমে আসে এবং আমাদের যেই ফেসিস্ট একটা গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টের আমরা পতন ঘটাতে সক্ষম হই। এবং এই 5ই অগাস্টের জন্য যে জীবনের বিনিময় মূল্য দিতে হয়েছে আমাদেরকে, আমার প্রচুর পরিমাণ জীবনের বিনিময় মূল্য দিতে হয়েছে 5ই অগাস্টের জন্য। আপনি দেখেন এটা গোজবাম হয়ে আমাদের যে এই 5ই অগাস্টের বিষয়টা, মানে আজকে 1 মাস চলে গিয়েছে। আমাদের অনেক চ্যালেঞ্জ ছিল 1 মাসের মধ্যে। এই 1 মাসে আমরা দেখেন মোটামুটি 5ই অগাস্ট থেকে আজকে 5 সেপ্টেম্বর পর্যন্ত একটা দিনও দেখেন 30 দিনে অন্তত আমাদের 300 বা তারও বেশি আন্দোলন হয়েছে বিভিন্ন ইস্যুতে। গত 30 দিনে প্রত্যেক দিনই কোনো না কোনো ইস্যুতে আন্দোলন হয়েছে, মানুষ আসছে, মানুষ রাস্তায় কথা বলছে। তো এই যে রাষ্ট্র এতদিন পর্যন্ত ঝেঁকে বসেছিল, রাষ্ট্র এতদিন পর্যন্ত যে একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল এবং রাষ্ট্রটা আমাদের দেখতে যেমন মনে হচ্ছিল আসলে যে রাষ্ট্রটা তেমন না, গত 1 মাসে সেটা প্রমাণিত হয়েছে। এই যে মানুষ রাস্তায় নেমে আসছে, মানুষ প্রবলেম নিয়ে কথা বলছে, তাদের দাবি নিয়ে কথা বলছে, গত 16 বছর পারতো না। তো এই ব্যাপারটা হচ্ছে কি, গত 16 বছর ধরে আমাদেরকে দেখানো হয়েছে রাষ্ট্র হচ্ছে খুবই সেফ অ্যান্ড সাউন্ড। মানে রাষ্ট্রটা হচ্ছে খুবই সেফ অ্যান্ড সাউন্ড, খুবই সেফ অ্যান্ড সাউন্ড, কোনো প্রবলেম নাই, কিচ্ছু নাই, কেউ দাবি নিচ্ছে না, দাবি নিয়ে কথা বলছে না। কিন্তু যখন এই সরকার পড়ে যায় আমরা দেখলাম যে মানুষ রাস্তায় দাবি নিয়ে আসছে প্রত্যেকটা সেক্টর, মানে প্রত্যেকটা সেক্টর, মানে শুধুমাত্র যে আপনার শুধুমাত্র ছাত্র নাগরিকদের দাবি ব্যাপারটা এমন না, প্রত্যেকটা সেক্টর, আপনার শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, চিকিৎসা, তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষকতা, প্রাইমারি স্কুলের শিক্ষকতা, যতগুলো সেক্টর রয়েছে প্রত্যেকটা সেক্টর থেকে আমরা দেখছি যে রাস্তায় নেমে আসছে দাবি নিয়ে এই 30 দিনের মধ্যে। তো এই ব্যাপারটার মধ্যে না একটা 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 আমি যদি খুবই খুবই কি বলা যায় ক্রিটিক্যালি এই ব্যাপারটাকে দেখতে চাই, সেটা হচ্ছে যে গত 16 বছর তারা কথা বলতে পারতো না। গত 16 বছর ধরে দেখানো হয়েছিল পর্দায় যে আমাদের দেশে কোনো প্রবলেমই নেই, একদম সবকিছু হচ্ছে উন্নয়নের জোয়ারে ভেসে যায়। এই 30 দিনে আমাদের এই সবকিছুকে উন্মুক্ত করে দিয়েছে যে না, যেভাবে দেখানো হচ্ছে আমাদের দেশটা যেমন আর বর্তমানে আমাদের দেশটা যেমন, এই দুইটার মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে। আমাদের চ্যালেঞ্জগুলোকে সামনে এনে আমাদের রাষ্ট্রের সমস্যাগুলো আমাদের সামনে প্রকাশ করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সামনে। তো এই পুরো সময়টার মধ্যে না আমরা বেশ কিছু সংকট, জাতীয় সংকট আমরা উত্তরণ করেছি। আমরা প্রথমত যেই সংকটটি আমরা উত্তরণ করেছি সেটা হচ্ছে দেখেছি আমরা সামাজিক অরাজকতা সৃষ্টি হয়েছিল আন্দোলন পরবর্তী ইমিডিয়েট একটা ইফেক্ট যেটা ছিল, আমরা দেখেছি ডাকাতের আক্রমণ বেড়ে গিয়েছিল, বিভিন্ন যারা লুটতরাজ চলেছিল, সংখ্যালঘুদের উপরে হামলা হয়েছিল, আমাদেরকে নাগরিক এই আন্দোলনকে বিতর্কিত করার জন্য অতি উৎসাহীরা বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে সেখানে হচ্ছে আক্রমণ চালিয়েছিল। এই ঘটনাগুলো হয়েছে, কিন্তু এই সংকটটি আমাদেরকে এটিরও স্পষ্ট বার্তা দেয়, সংকট আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। কিভাবে ঐক্যবদ্ধ করেছিল দেখেন, যখন সাম্প্রদায়িক হামলাগুলো হয় সেখানে মন্দিরের বাইরে আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা পাহারা দিয়েছে। যে এই যে দেখেন একটা, এই যে হারমোনিয়াস একটা সিচুয়েশন, এই যে একটা কমিউনিয়াল হারমোনি, একটা সাম্প্রদায়িক যে সম্প্রীতির যে চিত্রটি, এটি কিন্তু আমরা প্রিভিয়াস আপনি যেই অ্যারেনাতেই যান না কেন, যেই গভর্নমেন্টের টেনিউরে যান না কেন, এই কমিউনিয়াল হারমোনির এত সুন্দর এক্সাম্পল, এত ভিজুয়াল ডেমনস্ট্রেশন আমরা কখনোই কিন্তু আর দেখিনি। তো এই যে
আমাদের সংকটটি এসেছে, কমিউনিয়াল মাইনরিটির উপরে হামলা হয়েছে, তখনই আবার আমরা সবাই একসাথে আবার দাঁড়িয়েছি, আমাদের মন্দির পাহারা দিয়েছি, মসজিদ পাহারা দিয়েছি, যারা হচ্ছে মাইনরিটি রয়েছে তাদের বাড়ি পাহারা দিয়েছি, এবং দলমতের ঊর্ধ্বে উঠে আমরা দেখেছি যে সবাই একসাথে হয়েছে। এর পরবর্তীতে যে প্রবলেমটি হলো, সেখানে আমরা দেখলাম যে আমাদের একটি দুর্যোগ হয়েছে, বন্যা হয়েছে। এই বন্যাটি আমাদের সম্প্রীতির, জাতীয় ঐক্যের আরো একটি অনন্য উদাহরণ। আমরা যখন এই বন্যাটি হয়েছে, পূর্বের সময় কি হতো, মানুষ সরকারের প্রতি আস্থা রাখতো না, কিন্তু আমরা এবার দেখেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আস্থা রেখে এবং ছাত্র নাগরিক নিজ উদ্যোগে কিভাবে বিভিন্ন জায়গায়, কিভাবে এই যে টিএসসিতে, বিশেষ করে টিএসসিতে আমরা দেখেছি সবাই একসাথে রাস্তায় নেমে আসছে, সবাই তাদের যার যার সামর্থ্য অনুযায়ী কিন্তু তারা রাস্তায় নেমে আসছে। তারা হচ্ছে ত্রাণ সংগ্রহের যেই একটি এক্সাম্পল প্রতিষ্ঠিত হয়েছে, সেটি হচ্ছে আমাদের জাতীয় ঐক্যের একটি অনন্য এক্সাম্পল। সেখানে ধর্মীয় মতভেদ প্রাধান্য পায়নি, সেখানে হচ্ছে কালচারাল মতভেদ প্রাধান্য পায়নি, সেখানে হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস প্রাধান্য পায়নি, পলিটিক্যাল আইডিওলজি প্রাধান্য পায়নি, সেখানে চিন্তার জগতের বিভিন্নতার প্রাধান্য পায়নি। রেদার সেখানে সবাই একটা পরিচয়ে এই জাতীয় সংকটটা মেনে নিয়ে সেটাকে আমরা প্রতিরোধ করার জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ আমরা চেষ্টা করেছি। দেখেন, এই যে ছাত্র নাগরিকের যে ঐক্যটা, এই ঐক্যটা কিন্তু আমরা টিএসসিতে এটার একটা খুব বাস্তব একটা এক্সাম্পল আমরা দেখেছি। তারপরে আমাদের যে ছাত্র নাগরিকের যে একটা ঐক্যের পরবর্তী যে এক্সাম্পলসটি, সেটি হচ্ছে আনসার যখন আমাদের একটি ঘটনা ঘটালো, ক্রমানুযায়ী অনেকগুলো ঘটনা ঘটাতে চেয়েছে, তখন আনসারকে প্রতিরোধ করার জন্য আমরা দেখেছি ফেসিস্ট সরকার বিভিন্ন রূপে আবার হচ্ছে ব্যাক করতে চেয়েছে, বিভিন্ন রূপে ব্যাক করতে চেয়েছে ফেসিস্ট সরকার। কখনো কখনো দেখবেন আপনি কমেন্ট সেকশনে কিছু কিছু কমেন্ট আসে, যে এরকম দেখা যায় কমেন্ট সেকশনে লিখে যে এত সুন্দর সাজানো গুছানো দেশটা ধ্বংসের জন্য তোমরা দায়ী থাকবা। তো এই কমেন্টটা রিপিট হইতে থাকে, রিপিট, মানে আফসোস লীগ, এটার একটা নতুন একটা নাম, আফসোস লীগ। তারা আফসোস করছে এখন, এই কমেন্ট লীগ, মানে এই ফেসিস্ট গভর্নমেন্ট আফসোস লীগ হয়ে আবার ফিরে আসছে কমেন্টে। ইভেন মানে আমি না মাঝে মাঝে ওদের জন্য আমার খুব মায়া হয়, মানে সিরিয়াসলি খুব মায়া হয়। এই কারণে মায়া হয়, সেটা হচ্ছে যেটা ক্রিয়েটিভ নিজে একটা কিছু লিখবে সেটাও লিখে না, ওই আগে যেভাবে বড় ভাইয়ের পা ছাড়তো, ওই বড় ভাই একটা স্ট্যাটাস দিলে সেটাকে হচ্ছে কমেন্ট করে করে দিত, ঠিক একইভাবে কপি পেস্ট করে করে দিত, ঠিক একইভাবে ওই কমেন্টটা এখন কপি পেস্ট করে করে চালাচ্ছে। তো আল্লাহ যদি কপি পেস্টের মানে সরি মানে তোমার এই কপি পেস্ট যদি পৃথিবীতে না থাকতো, মানে কপি পেস্ট যদি পৃথিবীতে না থাকতো, তাহলে আফসোস লীগের আসলে খুব ঝামেলা হয়ে যাইতো। ওরা নিজে যে দুইটা সেন্টেন্স লিখবে, মানে দুইটা সেন্টেন্স লিখে দুইটা সেন্টেন্সের মিনিংও স্পষ্ট হয় না, মানে বড় ভাই লিখছে ওইটাকে কপি পেস্ট করে 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 কমেন্ট করে যায়। তো এই আফসোস লীগ হয়ে সর্বশেষ হচ্ছে এই ফেসিস্ট সরকার। এখন ফেসিস্ট সরকারের বর্তমান অবস্থানটা হচ্ছে আফসোস লীগ। আমরা যদি দেখি, মানে ফেসিস্ট সরকার কয়েকটা লীগ হয়ে ফিরে আসতে চাইছে, এর মধ্যে ফেসিস্ট সরকারের বর্তমান অবস্থান, বর্তমান স্টেটাস হচ্ছে আফসোস লীগের মধ্যে এসে পৌঁছাইছে। এখন পরবর্তীতে আসলে দেখা যাবে যে আসলে তারা কোন লিগে গিয়ে ঠেকে। হোয়াট এভার, যত লীগ হয়েই ফেসিস্ট সরকার রাস্তায় ফিরে আসতে চেয়েছে, ওকে ওকে, যত ভাবে ফিরে আসতে চেয়েছে, আমরা ঠিক তত ভাবেই ছাত্র নাগরিক ঐক্যের মধ্য দিয়ে আমরা সেই ফেসিস্ট সরকারের যত ধরনের হচ্ছে লিগেসি রয়েছে সেটিকে আমরা প্রতিরোধ করতে পেরেছি। অর্থাৎ সর্বক্ষেত্রে আমরা হচ্ছে ছাত্র নাগরিকের ঐক্যটি আমরা স্পষ্ট করতে পেরেছি, যেটি হচ্ছে আমাদের জাতীয় অর্জন। আমি মনে করি এখনো পর্যন্ত আমাদের জাতীয় অর্জন হচ্ছে আপনার এই যে ছাত্র নাগরিকের ঐক্যটি ধরে রাখা। আচ্ছা, একজন একটা কমেন্ট করছে, ইয়েস আফসোস লীগ এবং এদের 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 সর্বশেষ অবস্থান, এদের সর্বশেষ অবস্থান এরা আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। কারণ আপনি দেখেন, এবং আপনাদেরকে একটা মানে মজার বিষয়, ওদের সাথে আর্গুমেন্টে যাওয়ার প্রয়োজন নাই, কোনো আর্গুমেন্টে যাওয়ার প্রয়োজন নাই। যেই কমেন্টে ওরা এই ধরনের কমেন্ট গুলো যখনই করবে, সাথে সাথে সহমত ভাই, সহমত ভাই, জি ভাই, ঠিক বলছেন ভাই, শেষ, আর কোনো ধরনের কিছুই নাই। আচ্ছা, একজন লিখছে যে অ্যাডভোকেট ইমন সাহেব পালানোর পথ খুঁজে পাবে না। আচ্ছা, পালাইতেছে কি, মানে আমরা কি পালাইতেছি? রেদার আমরা পালাইতে বাধ্য করছি। মানে পালায় কখন ভাই, আপনার মাথার মধ্যে কিছু আছে কিনা দেখেন। পালানোর পথ খুঁজে পাবো না, তো পালানোর আমরা পালাইতে যাবো কেন?
আমরা তো পালাইতে বাধ্য করছি এবং পালাই চলে গেছে, এটা তো আপনারা দেখছেন সামনে, তাই না? আচ্ছা, আরেকটা যে তোর নির্যাতক, ফাইন, ওকে ফাইন, এগুলো আমরা মানে অ্যাকসেপ্ট করি, ফাইন। একটা জিনিস দেখেন, এখন বর্তমানে আজকের জায়গায় দাঁড়িয়ে আপনি দেখেন 5ই অগাস্টের এই সময়টায় মোটামুটি হচ্ছে আমাদের কাছে খবর আসা শুরু হয়েছিল যে শেখ হাসিনার পতন ঘটবে। তো শেখ হাসিনার পতন ঘটানোর জন্য আমাদের কিন্তু ইউনাইটেড থাকতে হয়েছে, ইউনাইটেড। এখন আজকের এই জায়গায় এসে দাঁড়িয়ে, এই যে আজকে এখন আমি যখন কথা বলছি, এই জায়গায় দাঁড়িয়ে এসে দেখবেন আমাদেরকে বিভাজন করার বিভিন্ন ধরনের পরিকল্পনা চলছে, মানে আমাদেরকে কিভাবে বিভাজিত করা যায় আপনি খেয়াল করে দেখবেন, বিভিন্ন ধরনের বিভাজন করার। যেমন আজকে আমরা একটা প্রোগ্রাম দিয়েছি আমাদের ছাত্র নাগরিকে, এর সাথে সাথে আফসোস লীগের একটা প্রোগ্রাম আবার বিভিন্ন জায়গায় আমরা দেখছি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। আবার দেখেন আমাদের মধ্যে ইনস্টিটিউশনাল ডিফারেন্স ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে, ইনস্টিটিউশনাল ডিফারেন্স, আমাদের মধ্যে বিভিন্ন সমন্বয়ক সহসমন্বয়ক পরিচয় ডিফারেন্স ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। এই যে ডিফারেন্স গুলো ক্রিয়েট করা হচ্ছে না, এই ডিফারেন্স গুলো ক্রিয়েট করার মধ্য দিয়ে আমাদের ঐক্যটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, কোনো জিনিস যখন একটা কনস্ট্রাকশন হয় তখন ডিস্ট্রাকশনের সময় মানুষ একসাথে হয়ে যায়, মানে এটা হচ্ছে সাইকোলজি। যখন ডিস্ট্রাকশন হয় তখন মানুষ একসাথে হয়ে যায়, ভাঙনের সময় একসাথে হয়ে যায়। যেমন আমরা যখন দেখলাম 1947 হয়েছে, 1947 তখন আমরা সবাই একসাথে হয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আবার কিন্তু ভাগ হয়ে গেছিলাম গঠনের সময়। আবার 1971-এ আমরা দেখলাম কি, যখন আমরা আবার ভাঙনের প্রশ্ন আসছে সবাই আমরা একসাথে হয়েছি, কিন্তু আবার পুনর্গঠনের প্রশ্ন যখন আসছিল তখন আমাদেরকে আবার বিভাজিত করে ফেলা হয়েছিল। আবার আপনি দেখেন আমাদের গণ অভ্যুত্থানের সময় 90-এর গণ অভ্যুত্থানে কি হয়েছিল, সবাই একসাথে আসছিল, একসাথে এসে আমাদের ফেসিস্ট এরশাদকে পতন ঘটিয়েছিল। কিন্তু আবার যখন রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্ন আসছে তখন আবার দেখেন আবার বিভাজিত হয়ে গিয়েছিল। আবার দেখেন 2024-এ কি হয়েছে, আমরা সবাই একসাথে আসছি, সবাই একসাথে। এখন যখন রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্ন আসছে, এখন দেখবেন কত বিভাজনের প্রশ্ন, কত যে বিভাজন, মানে কত যে বিভাজন, সেটা মানে আমি দেখলাম যে মানে হিউজ পরিমাণ বিভাজন। আপনাদেরকে মাথায় রাখতে হবে এই যে বিভাজনের পলিটিক্স, এই বিভাজনের যে রাজনীতি, এই রাজনীতি করার মধ্য দিয়ে আপনার ঐক্যটাকে নষ্ট করে দেওয়া হয়। আর যখনই বিভাজনের রাজনীতি প্রতিষ্ঠিত করে রাখা যায় তখনই সেই জায়গা থেকে ফেসিজমের উৎপত্তি ঘটে। যখনই বিভাজনের রাজনীতি আপনার প্রতিষ্ঠিত হয় তখনই হচ্ছে ফেসিস্ট সরকার সত্যি ডিভাইড অ্যান্ড রুল পলিসি সেখানে হচ্ছে আপনার ইমপ্লিমেন্ট করতে পারে। সেই ইমপ্লিমেন্টের জায়গা থেকে আমাদের যে কাজটি করতে হবে, যদি আমরা এই ট্র্যাপে পা দেই, যে বিভাজনের রাজনীতিতে পা দেই, যে যে আমরা সিনিয়র ওরা জুনিয়র, আমাদের হচ্ছে আইডিওলজি বেস্ট আইডিওলজি, আরেক ধরনের আইডিওলজি হচ্ছে ওয়ার্স্ট আইডিওলজি, এই ধরনের যদি আর্গুমেন্টে যাই তাহলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আমাদের জাতীয় ঐক্যটি নষ্ট হবে। এবং জাতীয় ঐক্যটি যদি নষ্ট হয় তাহলে সেক্ষেত্রে এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল আমরা যেই লক্ষ্যে, যে উদ্দেশ্যে রাষ্ট্র পুনর্গঠনের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য যে আন্দোলনটি আমরা করেছি, সেই আন্দোলনটি আসলে হচ্ছে যে স্পিরিটটি ছিল, স্পিরিটটি নষ্ট হবে। আমাদের মূল কাজ যেটি, সেটি হচ্ছে জাতীয় ঐক্যটি ধরে রাখা, এটি হচ্ছে আমাদের মূল কাজ এবং প্রধান কাজ। জাতীয় ঐক্যকে কখনোই বিনষ্ট করে আমাদের কোনোভাবেই আমাদের এগিয়ে যাওয়া সম্ভব নয়।